সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য রইল আমার শুভেচ্ছা। তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির উপরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যেদিন তোমাদের যে বিষয়ে ক্লাস থাকে তোমরা সেই ক্লাসগুলি দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। তোমরা যদি প্রতিদিনই পড়া প্রতিদিন শেষ করে নাও তাহলে আমাদের সামনের যে সিলেবাসগুলি আছে আমরা সেগুলি সঠিকভাবে যথাসময়ে শেষ করতে পারবো এবং আমাদের পড়াশোনা এগিয়ে নিতে পারবো। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস পরিচালনা করব। আমাদের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়। আজকে আমি যে পাঠের উপরে ক্লাস নিব সেটি হচ্ছে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় এবং তৃতীয় পাঠ। প্রথম পাঠটি হচ্ছে বাংলাদেশ সরকারের পদ্ধতি, বাংলাদেশের সরকার পদ্ধতি এটার উপরে, এবং দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। এই দুটি পাঠের উপরে আজকে আমি তোমাদের ক্লাস পরিচালনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা এখন আমাদের মূল পাঠে যাই। প্রথমে আমি আলোচনা করব বাংলাদেশের সরকার পদ্ধতি। তোমরা জানো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে একটি নির্বাচিত সরকার রয়েছে যেটি রাষ্ট্র পরিচালনা করে থাকে। এটি নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে এবং জনগণের পক্ষে সরকার পরিচালনা করে থাকে, রাষ্ট্র পরিচালনা করে থাকে। এটি এদেশের কোনো প্রদেশ বা রাজ্য নেই। একটি কেন্দ্র থেকে এই দেশের শাসন কার্য পরিচালনা করা হয়ে থাকে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান অন্যান্য দেশের মতো। এখানে সংসদীয় গণতন্ত্র রয়েছে। তোমরা জানো সংসদীয় গণতন্ত্রে একজন নামমাত্র রাষ্ট্রপতি থাকেন বা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি থাকেন। এখানে নির্বাহী ক্ষমতার মালিক থাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার কাছে নির্বাহী ক্ষমতা থাকে। এখানে নির্বাহী বিভাগ আইন বিভাগের কাছে দায়ী, তথা প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা আইন পরিষদ বা আইন বিভাগের কাছে দায়ী থাকে। মূলত এটি হচ্ছে বাংলাদেশের সরকার পদ্ধতি। এখন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাব, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। তোমরা জানো 1972 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটিকে পুনঃস্থাপন করা হয়েছে আমাদের রাষ্ট্রীয় 4টি মূলনীতি রয়েছে। এই 4টি মূলনীতির ভিত্তিতে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালিত হয়ে থাকে, তথা আমাদের রাষ্ট্র পরিচালনার এই 4টি হচ্ছে মূলনীতি। সেই মূলনীতিগুলি কি আমরা আগে প্রথমে জেনে নিই, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমটি হচ্ছে জাতীয়তাবাদ, তারপর 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর হচ্ছে গণতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই 4টি মূলনীতি আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছে। এটি আমাদের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এবং এই 4টি মূলনীতির ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে। এখন আমরা একে একে এই 4টি বিষয় নিয়ে 4টি মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসা যাক আমরা জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তোমরা জানো আমরা একই ভাষাভাষী, আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌমত্ব অর্জনে সহযোগিতা করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। আমরা যে ঐক্যের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছি, এই জন্য এই ঐক্য সংহতি হবে আমাদের বাঙালি জাতির জাতীয়তাবাদের ভিত্তি, মূল ভিত্তি। এটি হচ্ছে জাতীয়তাবাদ, যেটাকে আমরা বাংলাদেশি
জাতীয়তাবাদ বলে থাকি। 2 নম্বর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমাজতন্ত্র। 2 নম্বর আমরা আলোচনা করব সমাজতন্ত্র, আমাদের আলোচনার জন্য একটু সুবিধা হবে। তাহলে 1 নম্বর আমরা আলোচনা করে ফেললাম জাতীয়তাবাদ, 2 নম্বর আমরা এখন আলোচনা করব সমাজতন্ত্র। সমাজতন্ত্র নিয়ে এখন আমরা আলোচনা করছি। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। দেশের যত নাগরিক আছে, জনগণ আছে, মানুষ আছে, সবার যেন অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনা যায়, আনয়ন করা যায়, সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া যায়, এটা হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণ মুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে কোনো নাগরিকের প্রতি, কোনো জাতিগোষ্ঠীর প্রতি, কোনো ধর্মবর্ণের মানুষের প্রতি শোষণ করা হবে না। সমাজটা হবে ন্যায়ভিত্তিক এবং সমতাভিত্তিক। এইরকম একটি সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে, যেখানে কি থাকবে? অর্থনৈতিক সমতা থাকবে, মানে অর্থনৈতিক ক্ষেত্রে সমতা বিরাজ করবে। তাহলে 2 নম্বরটা আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাব 3 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বর মূলনীতি হচ্ছে গণতন্ত্র। 3 নম্বর মূলনীতি হচ্ছে কি? গণতন্ত্র। এখন আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের সকল কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। তোমরা জানো বিশ্বে যে দেশগুলো রয়েছে গণতান্ত্রিক দেশ বা যেখানে গণতন্ত্র চর্চা হয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রয়েছে, সেখানে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে, কার্যাবলীতে, কাজকর্মে জনগণ অংশগ্রহণ করে থাকে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। সেই সুবাদে বাংলাদেশও এই নীতি অনুসরণ করে থাকে। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। যদি আমরা সকল ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি, তাহলে কি হবে? মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে, আমাদের যে স্বাধীনতা অর্থবহ হবে, স্বাধীনতার সুফল আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, স্বাধীনতা আমাদের সার্থক হবে এবং সেই সাথে সাথে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। মানুষের যে মর্যাদা, মানুষকে মর্যাদার আসনে আসীন করা, এটি প্রতিষ্ঠিত হবে। এই জন্য গণতন্ত্রকে আমাদের দেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে আমরা সংবিধানে সন্নিবেশিত করেছি। চতুর্থ যে মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব এবং শেষ মূলনীতি, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এটি আমাদের রাষ্ট্রীয় চাল নীতির অন্যতম একটি প্রধান নীতি, সেটা হচ্ছে কি ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। রাষ্ট্রে যারাই বসবাস করুক না কেন, আমাদের দেশে 16 থেকে 17 কোটি মানুষ রয়েছে, নাগরিক রয়েছে, তারা প্রত্যেকে এক ধর্ম নয়, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। যে যার ধর্ম স্বাধীনভাবে, সুন্দরভাবে, নিরপেক্ষভাবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা পালন করতে পারবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করতে পারবে না। ধর্ম পালনের ক্ষেত্রে কোনো জাতিগোষ্ঠী, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় আরেক ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায়কে কখনো বাধা দিতে পারবে না। এই লক্ষ্যে সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এইটি আমরা যেন বাস্তবায়ন করতে পারি, এটি যেন আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এইটিকে সামনে রেখে বা লক্ষ্য রেখে ধর্মনিরপেক্ষতাকে আমরা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেছি, যেটা আমাদের রাষ্ট্রীয় মূলনীতির 4র্থ বা 4 নম্বর নীতি। এখানে সবাই স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, সুন্দরভাবে যার যার ধর্ম, ধর্মীয় কর্মকাণ্ড, আচার আচরণ, ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সুন্দরভাবে, নিরপেক্ষভাবে পালন করবে। রাষ্ট্র সেখানে সহযোগিতা করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী, সম্প্রদায় কারো ধর্মীয় কর্মকাণ্ড পালনে কোনো বাধা দিতে পারবে না, বাধা নিষেধ আরোপ করতে পারবে না। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা মূলনীতির মূল বৈশিষ্ট্য। এখন আমরা যে 4টি মূলনীতি নিয়ে আলোচনা করলাম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তোমরা একটু ভালো করে খেয়াল করো। উল্লেখিত মূলনীতিগুলো সমূহ রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে অনুসৃত হয়। আমাদের বাংলাদেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা এই 4টি যে মূলনীতি রয়েছে, এই মূলনীতিগুলি সবসময় অনুসরণ করে থাকি এবং আমাদেরকে এগুলো অনুসরণ করতে হবে। প্রতিটি নাগরিকের উচিত এগুলি মেনে চলা। রাষ্ট্রে আমরা যারা নাগরিক হিসেবে রয়েছি, সুনাগরিক হিসেবে আমাদের উচিত এগুলি মেনে চলার জন্য চেষ্টা করা। এছাড়া সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। তোমরা জানো একটা রাষ্ট্র পরিচালনা করা হয় সংবিধানের ভিত্তিতে, এটা রাষ্ট্র পরিচালনার মূল দলিল। অতএব সংবিধানকে সম্মান করা এবং মেনে চলা প্রতিটি নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। আমরা সংবিধানকে মেনে চলি, তাহলে আমাদের এই রাষ্ট্রীয় মূলনীতিকে আমরা
মেনে চলবো। সংবিধান মেনে চলার মধ্যে দিয়েই রাষ্ট্রীয় মূলনীতিগুলো আমরা মেনে চলবো, এবং এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রপতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এখানে রয়েছে সংবিধান মেনে চলা। আর সংবিধানকে মেনে চলে আমরা এই রাষ্ট্রীয় মূলনীতিগুলি মেনে চলতে পারবো। তাহলে আমরা রাষ্ট্রের একজন সুনাগরিক হতে পারবো। আশা করি তোমরা সবাই আজকে আমার আলোচনা বুঝতে পেরেছ। তোমরা যদি আরেকটু পড়ে নাও বাসায়, আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব, তোমরা এগুলি বাসায় করে নেবে। তোমরা খাতা খুলো, খাতা বাড়ির কাজগুলি লিখে নাও। আমি তোমাদেরকে HW দিচ্ছি, বেশি দিব না, তোমাদেরকে HW পরিমাণ মতোই দিব, যেহেতু তোমরা এগুলি বাসায় শেষ করতে পারো। তোমরা 10টি দুইটা পার্ট মিলিয়ে 10টি MCQ নিজে নিজে তৈরি করে এখান থেকে পড়বে, দুইটা পার্ট থেকে। আর 10টি CQ, মানে 10টি CQ হবে না, 10টি MCQ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন নৈর্ব্যক্তিক, এবং 10টি অনুধাবনমূলক। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন তোমরা এখান থেকে নিজে তৈরি করে এবং প্রশ্নগুলোর উত্তরগুলি নিজেরা খুঁজে তৈরি করে নিবে। 10টি নৈর্ব্যক্তিক এবং 10টি অনুধাবনমূলক প্রশ্ন, এগুলি তোমরা পড়ে এবং শিখে খাতায় লিখবে। স্কুল যখন খুলবে, বিদ্যালয় যখন আমাদের ওপেন হবে, তখন আমি তোমাদের এগুলি দেখে নিব। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে, এবং তোমরা বাসাতে বা বাড়িতে যেখানে থাকো অবস্থান করবে এবং ভালো থাকবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, শরীর মন নিয়ে ভালো থাকবে। তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। সবাইকে ধন্যবাদ।